আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে গল্পটি বলতে চলেছি সে গল্পটির নাম হচ্ছে জোড়া হাত। আর দেরি না করে শুরু করা যাক গল্পটি। মফিজ মিয়া একটি সরকারি চাকুরিজীবী লোক। তিনি রাঙামাটি জেলার একটি পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। বলতে গেলে রাঙামাটি জেলাটি ওনার কাছে নতুনই বটে। এখানকার লোক, পরিবেশ সবকিছুই তার জন্য নতুন। তিনি চাকরির সুবাদেই ঢাকা থেকে বদলি হয়ে এখানে এসেছেন এবং তেমন কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনও নেই তার। মা বাবা তো ছোটবেলায় গত হয়েছেন। এরপর থেকে তিনি ওনার দাদার কাছ থেকে বড় হয়েছেন এবং দাদাও কিছু মাস আগেই মারা গিয়েছে। এখন তিনি বদলি হয়ে রাঙামাটি জেলাতে এসেছেন এবং কিছু মাসই হয়েছে এখানে তিনি থাকছেন। রাঙামাটি জেলার একটি পরিত্যক্ত বাড়িতে ওনার থাকার ব্যবস্থা হয়েছে। ওনার অফিস যেহেতু একটি পাহাড়ি অঞ্চলে, তাই সেখান থেকে এই বাড়িটি খুবই কাছাকাছি। তাই তিনি থাকার জন্য এই বাড়িটিকে বেছে নেন। মা বাবা তো ছোটবেলায় গত হয়েছেন। এরপর থেকে তিনি ওনার দাদার কাছ থেকে বড় হয়েছেন এবং দাদাও কিছু মাস আগেই মারা গিয়েছে। এখন তিনি বদলি হয়ে রাঙামাটি জেলাতে এসেছেন এবং কিছু মাসই হয়েছে এখানে তিনি থাকছেন। রাঙামাটি জেলার একটি পরিত্যক্ত বাড়িতে ওনার থাকার ব্যবস্থা হয়েছে। ওনার অফিস যেহেতু একটি পাহাড়ি অঞ্চলে, তাই সেখান থেকে এই বাড়িটি খুবই কাছাকাছি। তাই তিনি থাকার জন্য এই বাড়িটিকে বেছে নেন। পরিত্যক্ত বাড়ি হলেও বাড়িটি ছিল কিন্তু বিশাল। বড় বড় ঘর, ডাইনিং, এমনকি বারান্দাও ছিল খুবই বিশাল। মফিজ মিয়া অবাকই হন যে এত বড় বাড়ি এরকম পরিত্যক্ত অবস্থায় কেন পড়ে রয়েছে। তিনি যখন এই বাড়িটিতে উঠছিলেন তখন এখানকার কিছু লোকদের মুখে তিনি শুনেছেন যে বাড়িটি ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। কেউই বাড়িটিতে বসবাস করে না এবং বাড়ির মালিকও মারা যাওয়ার পর এরপর থেকে কেউই আর এখানে থাকেনি। বাড়ির মালিকও মারা গিয়েছে অনেক কাল আগে। সেই থেকে এই বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। যাই হোক, মফিজ মিয়া বাড়িটিকে পছন্দ করেই কিনেছিলেন ওনার থাকার জন্য। যাই হোক, এত বড় বাড়িতে মফিজ মিয়া এবং তার কাজ করা লোক রহিম থাকেন। রহিম বাসার সব কাজ করেন, রান্নাবান্না থেকে শুরু করে ধোয়া মোছা, বাড়িঘর পরিষ্কার করা, এসব কাজই তিনি করছেন। আর মফিজ মিয়া একা লোক হওয়ায় ওনার কোনো ঝামেলাও নেই। সকাল হলে তিনি অফিসে চলে যান এবং ফেরেন একবারে রাতে। সারাদিন রহিমই বাসার দেখাশোনা করে। মফিজ মিয়া মাত্র বাড়িতে ফিরেছেন। ফিরেই ফ্রেশ হয়ে তার কাজের কিছু কাগজপত্র নিয়ে বসেছিলেন। তখনই তার বাসা থেকে একটি ফোন আসলো। মফিজ মিয়া মোবাইলটিকে দেখলেন এবং কিছু হাসলেন। আসলে কলটি করেছিল তার ৫ বছরের মেয়ে।
কলটি রিসিভ করে উনি মেয়ের সাথে কথা বললেন। মফিজ মিয়ার পরিবার ঢাকাতেই থাকে। মফিজ মিয়ার স্ত্রী ও মেয়ে ঢাকাতেই একটি বাড়িতে থাকেন। মফিজ মিয়াই শুধু চাকরির বদলি হওয়াতে একাই রাঙামাটি শহরে এসেছেন। যাই হোক, এরপর মফিজ মিয়ার স্ত্রী কিছু কথা বললেন, এরপর ওনার মেয়েকে দিলেন। মেয়ে তার বাবাকে বলতে লাগলো যে বাবা, তুমি কখন আসবে ঢাকাতে? আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না। মফিজ মিয়াও হেসে তার মেয়েকে বললেন যে সে জলদি আসছে ঢাকাতে, এখানে কিছু দিনেরই ব্যাপার, এখানকার কাজ শেষ হওয়ার পর সে আর দেরি করবে না, জলদি চলে আসবে এবং ছুটির দিনেও চলে আসবে তার মেয়ের সাথে দেখা করতে। মেয়ে তো কান্না করতে লাগলো যে সে তার বাবাকে ছাড়া থাকতে পারছে না। এরপর মফিজ মিয়া অনেক বুঝিয়ে মেয়েকে চুপ করালেন এবং তার স্ত্রীকে বললেন তারা যেন সাবধানে থাকে এবং মেয়ের খেয়াল রাখে, এবং আরও কিছু টুকটাক কথা বলার পর মফিজ মিয়া মোবাইল রাখলেন। এরপরই তিনি রাতে খাবার খাওয়ার পর খাবারের প্লেটগুলো আর ধুলেন না। ভাবলেন যে আজকে ঘুম পাচ্ছে তার, তাই কাল সকালে অফিস যাওয়ার সময় পরিষ্কার করে রাখবেন। তাই তিনি তৎক্ষণাৎই ঘুমাতে চলে গেলেন। আজকে শুক্রবার, ছুটির দিন। মফিজ মিয়া তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে দেখলেন রহিম নাস্তা রেডি করে টেবিলে রেখে দিয়েছে। তাই তিনি নাস্তা করে বারান্দায় কিছুক্ষণের জন্য বসলেন। বারান্দা থেকে আশেপাশের পরিবেশ খুবই মুগ্ধ লাগছিল মফিজ মিয়ার। বাড়িটি পরিত্যক্ত হওয়াতে আশেপাশে ঝোপঝাড় ও জঙ্গলে ভরে গিয়েছিল। মফিজ মিয়া রহিমকে বললেন যে আশেপাশে ঝোপঝাড় যেন সে পরিষ্কার করে। রহিম বলল যে সে ইতিমধ্যেই লোক লাগিয়ে দিয়েছে আশেপাশে পরিষ্কার করার জন্য। বাড়িটি এত বছর পর্যন্ত খালি ছিল, তাই আশেপাশে জঙ্গল হয়ে গিয়েছে। বড় বড় গাছপালা, বড় বড় ঝোপঝাড়, পোকামাকড় এগুলো দিয়ে ভরে গিয়েছে। তাই রহিম লোক লাগিয়ে দিয়েছেন এগুলো পরিষ্কার করার জন্য। মফিজ মিয়া বারান্দায় বসেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে লাগলেন। যাই হোক, এরপর রাতে ডিনার করার পর রহিম মফিজ মিয়াকে বলল যে সে 2 দিনের জন্য বাইরে যাচ্ছে তার দেশের বাড়ি। তার মা নাকি অনেক অসুস্থ, তাই সে মফিজ মিয়ার কাছে 2 দিনের ছুটি চাইছে। মফিজ মিয়াও বলে দিলেন যে হ্যাঁ যাও, কারণ তার আর কোনো কাজ নেই, 2 দিন সে আরামসেই ম্যানেজ করতে পারবে। তাই রহিম তৎক্ষণাৎই সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়লেন। এখন এই একলা বাড়িতে মফিজ মিয়া পুরোই একা। তিনি বসে বসে বই পড়ছিলেন। রহিম সবকিছুই ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে ফ্রিজে খাবার রান্নাও করা আছে। মফিজ মিয়া শুধু খাবারগুলো গরম করছেন এবং এরপরই তিনি খাবার খাচ্ছেন। যাই হোক, এরপর মফিজ মিয়া হঠাৎ রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পেলেন।
তিনি অবাক হলেন যে রহিম তো নেই, তাহলে রান্নাঘর থেকে শব্দ আসছে কিসের। মফিজ মিয়া তাই রান্নাঘরে গেলেন এটা দেখতে যে কিসের শব্দ আসছে। যে সে কিছুই দেখলেন না, দেখলেন যে না, সব কিছু ঠিকঠাকই আছে, শুধু ওনার বেসিনের কল থেকে পানি পড়ছে। তিনি একটু হতবাক হলেন যে রহিম তো সব কিছু পরিষ্কার করে দিয়ে গিয়েছে এবং কলের ট্যাপও বন্ধ ছিল, তাহলে পানি পড়ছে কিভাবে। আবার তৎক্ষণাৎই নিজের মনের ভুল বলেও বিবেচনা করলেন যে হয়তো মনের ভুলে তিনি নিজেই কলের ট্যাপ খোলা রেখে চলে গিয়েছিলেন, তাই তিনি তখনই কলটা বন্ধ করে দিলেন। এরপর আবার এসে বই পড়তে শুরু করলেন। রাতে খাবার গরম করে ডিনার করার পর মফিজ মিয়া আর তার প্লেটগুলো ধুলেন না, ভাবলেন যে সকালে ধুয়ে নেবেন। এখন ওনার ভালো লাগছে না, অনেক ঘুম পেয়েছে, তাই তিনি সেরকম ভাবেই রেখে চলে আসলেন রান্নাঘর থেকে। এসে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে যখন আবার রান্নাঘরে গেলেন, হঠাৎ আচমকা দেখলেন যে তিনি যে রাতের প্লেটগুলো রেখে দিয়েছিলেন সেগুলো কেউ যেন ধুয়ে দিয়ে গিয়েছে, পরিষ্কার করে দিয়ে গিয়েছে এবং সেগুলো ঠিক জায়গায় রাখা আছে। মফিজ মিয়া তো অবাকই হয়ে গেলেন যে তার স্পষ্ট মনে আছে যে রাতে খাবারের প্লেটগুলো তিনি পরিষ্কার করেননি, সেভাবেই ফেলে দিয়ে গিয়েছিলেন, তাহলে সেটা পরিষ্কার করে আবার রেখে দিল কি। এখন তিনি ভাবতে ভাবতে কোনো রকমে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি করে বেরিয়ে পড়লেন। এবং রাতে আবার বাসায় ফিরলেন। রাতে বাসায় ফেরার পর দেখলেন যে তার ঘর পুরোই গোছানো, যেন মনে হচ্ছে রহিম আবার ফিরে এসেছে, কারণ এতদিন তো রহিমই ওনার ঘরদোর সব গোছানো অবস্থায় রাখত। কিন্তু মফিজ মিয়া তো অবাক হলেন, কারণ রহিম তো 2 দিনের জন্য ছুটি নিয়েছে, তাহলে তার ঘরদোর কে পরিষ্কার করে রাখছে, এমনকি রান্নাঘর পর্যন্ত পরিষ্কার করা। যাই হোক, মফিজ মিয়া পুরো বাড়ি চেক করতে লাগলেন, কিন্তু কিছুই দেখলেন না বা এমন কিছু পেলেন না। এরপর বিকেলে মফিজ মিয়া একটু বাইরে বের হলেন আশেপাশে ঘোরার জন্য। আশেপাশে ঘুরতে ঘুরতে একটি চায়ের দোকানে এসে তিনি বসলেন। চাওয়ালার কাছ থেকে 1 কাপ চা নিয়ে এগুলোই ভাবছিলেন তিনি, যে ঘরবাড়ি তার কে পরিষ্কার করলো, রান্নাঘর থেকে খাবারের প্লেটগুলো কে পরিষ্কার করে রাখলো ঠিক জায়গায়। তিনি তো এমন কিছুই দেখতে পেলেন না, অস্বাভাবিক কিছু, তাহলে এইসব কাজ কে করে রাখছে। চাওয়ালা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি নতুন, কারণ এই এলাকায় আপনাকে তো আমি কখনো দেখিনি। মফিজ মিয়া তখন চাওয়ালাকে বললেন যে হ্যাঁ, তিনি কয়েক মাস হয়েছে এই রাঙামাটি জেলায় এসেছেন চাকরির সুবাদে এবং এই অঞ্চলেই একটি পরিত্যক্ত বাড়িতে তিনি থাকেন। চাওয়ালা বললেন, কোন পরিত্যক্ত বাড়িতে থাকেন আপনি? সেই আহমেদ ভিলা? মফিজ মিয়া তখন বললেন, আহমেদ ভিলা মানে? সেই পরিত্যক্ত বাড়ির নাম কি আহমেদ ভিলা? তখন চাওয়ালা বললেন, হ্যাঁ,
সেই বাড়িটি সবাই বলে 20 বছরের পুরনো। আসলে সেই বাড়িটি 20 বছর না, অনেক কাল থেকেই এই বাড়িটি একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়ির মালিক আজ থেকে বহু বছর আগে মারা গিয়েছে এবং এই বাড়িটি তখন থেকে খালি পড়ে রয়েছে। কেউই সেই বাড়িতে থাকে না বা আসে না, কারণ জানা নেই যে কেন বসবাস করতে পারে না। যাই হোক, এই বাড়ির নাম তখন ছিল আহমেদ ভিলা, এখন আর সেই নামটি নেই। এখন সবাই এই বাড়িকে পরিত্যক্ত বাড়ি বলেই চেনে। মোফেজ মিয়া তখন বললেন যে বাড়িটি কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং কেউ কেন এখানে থাকতে পারে না। কোথায়? আমি তো দিব্যি থাকছি এই কয়েক মাস, তাহলে এখন সে সময় মানুষ কেন থাকতে পারেনি? চাওয়ালা বললেন, এটা তো আমিও জানি না, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম যে বাড়িটিতে একটি পরিবার থাকত, মা বাবা এবং তাদের মেয়ে অনামিকা। অনামিকার মা অনেক আগে মারা যায়। এরপর থেকে বাবাই অনামিকাকে লালন পালন করছিলেন। ঘরের কাজকর্ম বাবা মেয়ে মিলেমিশেই করতেন। অনামিকা মাত্র 12 বছরের ছিল, কিন্তু হলে কি হবে, সে ঘরের কাজে ছিল বেশ পটু। এই এতটুকু বয়সে সে সব কাজই করত। বাসন কাসন, ঘর মোছা, ধোয়া, পরিষ্কার করা, এইসব কাজে সে ছিল খুবই পটু। তাই তার বাবা কাজে যাওয়ার পর অনামিকা নিজেই ঘরদোর গোছানো অবস্থায় রাখত। একদিন অনামিকার বাবা একটি আলমারি পরিষ্কার করছিলেন এবং অনামিকা আরেকটি ঘরে ছিলেন। আলমারিটি ছিল খুবই ভারী, তাই ওনার বাবা পরিষ্কার করতে সেটা হিমশিম খাচ্ছিলেন এবং অনামিকার বাবা আলমারিটিকে আস্তে আস্তে করে সামনের দিকে ধাক্কা দিচ্ছিলেন। হঠাৎ আলমারিটি পড়ে যায় ওনার ধাক্কায়, কিন্তু আলমারিটি যখন পড়ে দেখা যায় সেটা অনামিকার হাতের উপরে এসে পড়েছে। অনামিকার বাবা তো ভয়ে কেঁদেই ফেলেন যে অনামিকা তো আরেকটি ঘরে ছিল, তাহলে সে কখন এসে আলমারির সামনে দাঁড়িয়েছে তা তিনি নিজেই জানে না। এবং আলমারিটি ধাক্কা দেওয়ার ফলে সামনের দিকে এসে পড়ে এবং সেটা অনামিকার হাতের উপরেই পড়ে যায়। এরপর দেখা যায় অনামিকার হাতটি থেতলে গিয়েছে। ডক্টর বলে যে তার দুই হাতেই কেটে ফেলতে হবে, কারণ হাতের কবজি পর্যন্ত এবং হাতের আঙ্গুল পর্যন্ত ভেঙে গিয়েছে। তার এই হাত না রাখার মতোই হয়ে গিয়েছে। তাই আর উপায় না পেয়ে তার কবজি পর্যন্ত হাতগুলো কেটে ফেলতে হয়। এরপর অনামিকার বাবা এগুলোতে খুবই অনুতপ্ত বোধ করেন। তিনি ভাবেন যে তার জন্যই হয়তো এটা হয়েছে। কিন্তু অনামিকা কখনো তার বাবাকে দোষ দেননি। অনামিকা বলছিল যে সে নিজেই তার বাবাকে দেখছিল যে সে এত কষ্ট করে আলমারিকে পরিষ্কার করছে, তাই এক সময় তিনি নিজেই আলমারির সামনে এসে ওটাকে ধরতে যায় এবং হঠাৎ এসে আলমারিটি পড়ে তার হাতের উপরে পড়ে যায়। এতে সে কখনো তার বাবাকে দোষ দেয়নি, কিন্তু তার বাবা খুবই কান্নাকাটি করে এই কাজের জন্য। এতটুকু বয়সে মেয়ের হাত থেতলে গিয়েছে দেখে তিনি নিজেকেই দোষারোপ করতে থাকেন। তবুও অনামিকার বাবা কোনো রকমে মেয়েকে
কোনো ধরনের অবহেলা করেননি। তার হাত থেতলে যাওয়ার পরও তিনি অনামিকাকে খুবই ভালোবাসতেন। এরপর তো ঘরের সব কাজ তার বাবাই করত। ঘর ধোয়া মোছা থেকে শুরু করে সব কাজই অনামিকার বাবা করে রাখত। মেয়েকে উনি কোনো কিছু করতে দিতেন না, বা করার চেষ্টা করলেও তাকে বকাঝকা করতেন যাতে এইসব কাজে সে না যায়। মাত্র 12 বছর বয়সেই অনামিকা তার 2 হাত হারিয়ে ফেলেছে, পঙ্গু হয়ে গিয়েছে। এই কথাটি যেন অনামিকার বাবা মানতেই পারছিলেন না। এই কথাটি তাকে কুরে কুরে খাচ্ছিল এবং সে নিজেকেই নিজে দোষারোপ করছিলেন যে তার জন্যই আজকে তার মেয়ের এই অবস্থা হয়েছে। যাই হোক, তিনি অনামিকাকে কোনো কিছুই বুঝতে দেননি এবং এরপর থেকে ঘরের সব কাজ অনামিকার বাবা নিজেই করে রাখতেন। অনামিকাকে কখনোই ধারে কাছে আসতে দেননি। এরপর একদিন অনামিকা খুবই অসুস্থ হয়ে পড়ল। একটি নাম না জানা রোগে সে ভুগছিল এবং এতটাই অসুস্থ হয়ে পড়ল যে অনামিকার বাবা তখন অসহায় বোধ করতে লাগলেন যে হঠাৎ তার মেয়ের কি হলো। কিন্তু শত চেষ্টা করেও তিনি অনামিকাকে বাঁচাতে পারলেন না। অনামিকা মারা গেল। একমাত্র মেয়েকে হারিয়ে অনামিকার বাবা যেন পাগলই হয়ে গিয়েছিল। তিনি সবকিছু ছেড়ে এই বাসাতেই পড়ে থাকতেন এবং অনামিকার স্মৃতি নিয়েই বসে থাকতেন। অনামিকা মারা যাওয়ার পর যেন এক ধরনের শূন্যতাই এসে পড়েছিল এই বাসায়। এর কিছু বছর পর অনামিকার বাবাও হঠাৎ মারা গেলেন। এরপর থেকে এই বাড়িটিতে আর কেউই আসেনি। তখন থেকে এই বাড়িটি খালি পড়ে রয়েছে। চাওয়ালা বলল যে এই কাহিনীটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, কিন্তু কেন সে বাড়িতে কেউ থাকতে পারে না এটা আজ পর্যন্ত অজানা। আপনার আসার আগে একটি পরিবার এই বাড়িতে অনেক বছর আগে এসেছিল, কিন্তু 2-1 দিনের বেশি থাকতে পারেনি। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন তারা চলে যাচ্ছে, তখন সেই লোকটি বলেছিল যে এখানে সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায় এবং তারা ভয় পেয়ে যায় এবং এই ভয়ের কারণেই তারা সে বাড়িটি ছেড়ে চলে গিয়েছিল এবং এরপর থেকে আর কেউই থাকার সাহস পায়নি সেই বাড়িটিতে। এবং এরপর এখন আপনাকে দেখলাম আপনি থাকছেন, তাহলে আপনি কি কিছু দেখতে পেয়েছিলেন, কোনো মেয়েকে? বর্তমানে মফিজ মিয়া এই কাহিনীটি শুনে খুবই খারাপ লাগলো অনামিকার জন্য। যাই হোক, কিন্তু চাওয়ালার কথায় মফিজ মিয়া বলল যে না, সে এত মাস হয়েছে এসেছে, কোথায় কিছুই তো দেখতে পেল না। কিন্তু তিনি চাওয়ালাকে তার সাথে ঘটা কিছু দিনের ঘটনা বললেন না, যেমন তার ঘরদোরকে পরিষ্কার করে রাখছে, ঘর গোছানো কিভাবে, রান্নাঘরে প্লেটগুলোকে পরিষ্কার করছে, এগুলো তিনি আর চাওয়ালাকে বলল না। সেখান থেকে তিনি চলে আসলেন। এরপর রাতে খাবার খাওয়ার পর মফিজ মিয়া ইচ্ছে করে প্লেটগুলো আর ধুলেন না, রেখে দিলেন, রেখে ঘুমানোর জন্য চলে গেলেন। রাত আনুমানিক 3টা হবে, মফিজ মিয়া রান্নাঘর থেকে কিছু শব্দ শুনতে পেলেন। তাই তিনি একটি টর্চ নিয়ে আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে গেলেন। তিনি দেখলেন যে
একটি জোড়া হাত সবগুলো খাবারের প্লেট পরিষ্কার করছে। মফিজ মিয়া তো অবাকই হলেন, এটা তিনি কি দেখছেন। কোনো ছায়া বা অবয়ব কিছুই নেই, শুধু জোড়া দুটো হাত, সেগুলো পরিষ্কার করছে। প্লেটগুলো পরিষ্কার করে সেই হাত দুটো ঠিক জায়গায় রেখে দিল। এরপর হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল। মফিজ মিয়া রান্নাঘরে প্রবেশ করল। প্রবেশ করে লাইট জ্বালিয়ে আর কিছুই দেখলেন না, কিন্তু এটা দেখলেন যে খাবারের প্লেটগুলো ঠিক জায়গায় রয়েছে, পরিষ্কার অবস্থায়। মফিজ মিয়ার আর বুঝতে বাকি রইল না যে বাড়িটিতে যে বাচ্চা দেখার কথা বলে সেটা আসলে অনামিকা নিজেই, এবং এই জোড়া হাত দুটো আর কারোই না, সেটা হলো গিয়ে অনামিকারই, এবং সে নিজেই এই ঘরদোরগুলো পরিষ্কার করে রাখে। হঠাৎ তার ঘর থেকে কিছু শব্দ আসলো। তিনি রান্নাঘর থেকে আবার ঘরের দিকে রওনা দিলেন। দেখলেন যে ঘরের লাইট তো অফ, তাহলে কিছু পড়ে যাওয়ার শব্দ আসলো কোথা থেকে। হঠাৎ তিনি তার পেছনে রাখা ড্রেসিং টেবিলের আয়নায় একটি ছোট্ট মেয়েকে দেখলেন। তিনি পিছ ঘুরে দেখলেন কেউ নাই, কিন্তু আয়নাতে সেই অবয়বটি রয়েছে। আয়না থেকে সে ছোট্ট মেয়েটি বলল, আমি অনামিকা। মফিজ মিয়া তখন কি বলবে ভেবে পেল না। তিনি ধরতে গেলে এক ধরনের বাকরুদ্ধ হয়ে গেলেন অনামিকার সামনে, যে তিনি কি বলবেন। অনামিকা নিজে বলল যে এই বাড়িটি তার, এবং তার বাবা মারা যাওয়ার পর থেকে এই বাড়িটিতে সে নিজেই থাকে। এই বাড়িটিকে ছেড়ে সে কখনো যেতে পারেনি, এবং মফিজ মিয়ার সবগুলো কাজ সে নিজেই করেছে। ঘর গোছানো এবং প্লেটগুলো ধুয়ে রাখা, এগুলো সে নিজেই করেছে। তার আত্মা কখনো এই বাড়িকে ছেড়ে যেতে পারেনি, কারণ এই বাড়িটিতে তার বাবার স্মৃতি রয়েছে, তাই সে আর কখনো এই বাড়িটিকে ছাড়বেও না। মফিজ মিয়া অনামিকার দিকে অবাক চোখে তাকিয়ে বলল যে, শুনেছি যে আমার আসার আগে, বহুত বছর আগে একটি পরিবার এখানে এসেছিল, এবং সে তোমাকে দেখতে পায়, এবং দেখে ভয়ে তারা এখান থেকে পালিয়েও গিয়েছিল। তাহলে তুমি কি তাদের ভয় দেখিয়েছিলে? এবং ভয় যদি দেখাওই, তাহলে আমাকে কেন কিছু বলছো না? আমি তো এখানে কিছু মাস যাবৎ এসেছি, তুমি আমাকে কেন কিছু বলনি? অনামিকা তখন বলল যে সে সেই পরিবারকেও কোনোদিন কিছুই বলেনি, এবং সেই পরিবারেও একটি ছোট্ট 8 মাসের বাচ্চা ছিল। একদিন সে বাচ্চাটি হঠাৎ বারান্দার দিকে চলে যায়, এবং সে বাচ্চার মা তখন রান্নাঘরে কাজ করছিল। বাচ্চাটি বারান্দা দিয়ে দাঁড়িয়েই থাকে, কিন্তু ছোট হওয়ার কারণে সে বারান্দার ফাঁক দিয়ে পড়েই যেতে নিচ্ছিল, এবং তখনই অনামিকা সে বাচ্চাটির সামনে আসে এবং তাকে সেখান থেকে
পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। এই কাজটি সে করে ঠিকই, কিন্তু তখনই সেই বাচ্চার মা সামনে এসে তাকে দেখে ফেলে এবং উনি ভয় পেয়ে যান। এরপর তারা তৎক্ষণাৎই এই বাড়ি ছেড়ে চলে যান তার ভয়ে। কিন্তু সে কখনো সেই পরিবারকে কোনো ভয়ই দেখায়নি এবং কিছুই বলেনি, এবং মফিজ মিয়াকেও সে কিছুই বলবে না বা ভয় দেখাবে না। মফিজ মিয়াকে অনামিকা আরও বলল যে সেদিন রাতে অনামিকা মফিজ মিয়া ও তার মেয়ের ফোনের কথা শুনেছিল এবং তাদের বাবা মেয়ের কথোপকথন শুনে সে তার বাবার কথা মনে পড়েছিল অনেক। তাই সে অনেকই মনে করে তার বাবাকে, এবং তার বাবা মারা যাওয়ার পর সে এই বাড়ির মায়া কখনো ত্যাগই করতে পারেনি। এজন্যই তার আত্মা এই বাড়িতেই রয়ে গিয়েছে এবং সবসময় সে তার বাবার স্মৃতিকে ধরে আঁকড়ে আছে, এবং তিনি মফিজ মিয়াকেও কিছুই বলবে না বা ভয় দেখাবে না। সে তার বাড়িতে তার মতোই আছে। এটি বলে অনামিকার আত্মা অদৃশ্য হয়ে যায়। মফিজ মিয়া এখন বাড়িটি ছেড়ে দিচ্ছেন। এখন আরেকটি নতুন শহরে তার বদলি হবার কারণে। যাই হোক, চলে যাওয়ার আগে তিনি রান্নাঘরের দিকে গেলেন, যে একা একাই বলতে লাগলেন যে অনামিকা, আমি চলে যাচ্ছি, তোমাকে সব কিছুর জন্য ধন্যবাদ, ভালো থেকো মা। এটি বলে তিনি বাড়ির বাইরে বের হলেন। সব কিছু জিনিসপত্র গোছানো শেষে তিনি গাড়িতে উঠে গেলেন। গাড়ি স্টার্ট দিল। গাড়িটি আস্তে আস্তে যেন চলে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে যেন মফিজ মিয়া গাড়ির জানালা দিয়ে আবার বাড়ির দিকে পিছ ঘুরলেন। তিনি দেখলেন যে অনামিকার আত্মা যেন বারান্দার দিকে দাঁড়িয়ে রয়েছে এবং তার জোড়া হাত দুটি মফিজ মিয়াকে বিদায় জানাচ্ছে, এবং মফিজ মিয়াও তাকে হাত দিয়ে বিদায় জানালেন। এরপর আবার অদৃশ্য হয়ে গেল অনামিকার আত্মা। এটা দেখে মফিজ মিয়া কিছুটা হাসলেন। তার খারাপ লাগলেও তিনি অনামিকার জন্য কিছুটাও সান্ত্বনা বোধ করলেন। এখনো সে বাড়িটি পরিত্যক্ত অবস্থাতে পড়ে রয়েছে। কেউ সে বাড়িতে যাওয়ার সাহসই পায় না। হয়তো অনামিকার আত্মা এবং তার জোড়া হাত দুটো এখনো সে বাড়িতে রয়ে গিয়েছে। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। আপনাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। মফিজ